বর্তমান সরকারের এ পর্যন্ত কর্মকাণ্ড আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আগামী দিনে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আপনি কি মনে করেন? তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি যে সমস্যাগুলো সামনে আসবে এগুলো মোকাবেলা করা। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, ভারতকে আমি কোনো সমস্যা মনে করি না, এটা একটা ভঙ্গুর রাষ্ট্র এবং বাংলাদেশে সামরিক হামলা করার, অ্যাটাক করার কোনো সাহস তার নেই। তাকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনী যথেষ্ট, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে মার্কিন আগ্রাসন, পশ্চিমা আগ্রাসন। এটা একটা বড় বিষয়। আপনি জানেন ইরানে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইরান, সেখানে মূল লক্ষ্যে পরিণত হয়েছে এখন হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী প্রায় 21 মাইল প্রশস্ত এবং সেখানে তেলের প্রায় 20% সেই পথে আমদানি হয়ে থাকে। বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব অনেক বেশি। তা আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে মালাক্কা প্রণালী আছে, এটা তাইওয়ানের কাছে। এই মালাক্কা প্রণালীর প্রশস্ততা মাত্র 1.8 মাইল এবং এই পথে বছরে প্রায় 350 থেকে 400 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এখন এই দক্ষিণ পূর্ব চীন সাগর, তারপরে এই আপনার সিঙ্গাপুর, তাইওয়ান, চায়না, ইন্দোনেশিয়া, এই অঞ্চলে বে অফ বেঙ্গলে আমেরিকার প্রভাব বিস্তার করার একটা সুদূর প্রসারী চিন্তা আছে। এবং চায়না ডিপ স্টেটের একটা পলিসি হচ্ছে যে 2030-এর মধ্যে তারা তাইওয়ানকে দখল করবে। তাইওয়ানকে যদি চায়না দখল করে নেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব ধুলার সাথে মিশে যাবে। তার কারণ হচ্ছে তাইওয়ানে সিলিকন ভ্যালি আছে, অত্যন্ত দামি জিনিস যেটা তারা তৈরি করে থাকে। এটাকে মূলত বলা হয় সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপস, এবং পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মাইক্রোচিপস মাত্র 3 ন্যানোমিটার, এটা তাইওয়ানে তৈরি হয়। এটা আমেরিকাও তৈরি করতে পারে না, এখন পর্যন্ত চায়নাও তৈরি করতে পারে না। এবং এই মাইক্রোচিপস তৈরির যে টুলসগুলো, যন্ত্রগুলো, যেগুলো নেদারল্যান্ড থেকে আসে, ওরাও বানাতে পারে না। কারণ এটা শুধু টুলস দিয়ে, যন্ত্র দিয়ে হয় না, এখানে হচ্ছে দক্ষ জনশক্তির মেধা, এটা তাইওয়ান গড়ে তুলেছে। তাইওয়ান প্রতি বছর 200 থেকে 300 বিলিয়ন ডলার মাইক্রোচিপস বিক্রি করে আয় করে থাকে। তাইওয়ানের মাইক্রোচিপস নিয়ে প্রায় 70% মাইক্রোচিপস সারা ওয়ার্ল্ডে, এই সেমিকন্ডাক্টর, এটা রপ্তানি করতেছে তাইওয়ান। আমেরিকার যুদ্ধ বিমান, তার সাবমেরিন, তার সুপার কম্পিউটার, সবকিছুতে এটার প্রয়োজন হয়। এটা যদি চায়না দখল করে নেয় তাইওয়ানকে, তাহলে আমেরিকা যদি 10টা স্যাংশন চায়নাকে দেয়, চায়না তখন একটা স্যাংশনেই যদি চিপস রপ্তানি বন্ধ করে দেয়, আমেরিকার অবস্থা বেহাল হয়ে যাবে। এটা আমেরিকা একটা বড় মাথা ব্যথা। আর চায়না যেভাবে হোক তাইওয়ানকে নিবে, এবং সেটার জন্য তাদের ডিপ স্টেটের একটা নির্ধারিত সময়সীমা হচ্ছে 2030 সাল। সব কিছু মিলিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা যুদ্ধ আসন্ন। এখন ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানের কারণে এই যুদ্ধে বাংলাদেশকে জড়াতেই হবে। এখন বাংলাদেশের বর্তমান সরকারের বিচক্ষণতার পরিচয় হবে তখন সে কোন পক্ষ নিবে। মার্কিন বলয়ের সাথে থাকবে না চায়না বলয়ের সাথে থাকবে? মার্কিন বলয়ের সাথে থাকলে দেশের স্বার্থ বেশি সুরক্ষিত থাকবে, না চায়না বলয়ের সাথে থাকলে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকবে? এই চ্যালেঞ্জ মোকাবেলাটা সামনে হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা। এই জন্য তাদেরকে সর্বোচ্চ পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রনীতির পারদর্শিতা লাগবে, অভিজ্ঞতা লাগবে। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতিটা, আপনি জানেন, কয়েকটা ভিত্তির উপর গড়ে উঠেছে। একটা হচ্ছে ফরেন রেমিটেন্স, প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছে। বড়টা হচ্ছে আপনার গার্মেন্টস শিল্প, টেক্সটাইল, ফ্যাব্রিক্স, এগুলো বিদেশে পাচার হচ্ছে। কিন্তু বাংলাদেশে কোনো ভারী শিল্প নেই। এই জন্য আমেরিকা যখন বাংলাদেশ দেখবে বাংলাদেশ চায়না বলে যাচ্ছে, তখন সে স্যাংশন দিয়ে দেবে। আমেরিকা বাংলাদেশের কোনো মাল নিবে না, গার্মেন্ট শিল্প। ইউরোপের যে দেশগুলো ন্যাটোভুক্ত, আমেরিকার কথায় তারাও চলবে। তখন অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। অতএব 2030 সালের আগেই বাংলাদেশের অর্থনীতিকে ভারী শিল্পের উপর গড়ে তুলতে হবে। অর্থাৎ ভারী শিল্প ব্যাপকভাবে দেশে প্রতিষ্ঠিত করতে হবে। অটোমোবাইল হোক, সিলিকন ভ্যালি করার চেষ্টা করতে হবে। আমাদের সিলিকন আছে,
বালিতে প্রচুর সিলিকন বালি আছে বাংলাদেশে, সিলিকন ভ্যালি গড়ে তোলা যেতে পারে। তারপরে দেশের অর্থনীতির ভিত্তিগুলোকে আরো শক্তিশালী ভিত্তির উপর গড়ে তুলতে হবে, যেন গার্মেন্ট শিল্পে স্যাংশন আসলে কিংবা ফরেন রেমিটেন্স যেটা আসে, বিদেশিরা টাকা পাঠাচ্ছে, সেখানে কোনো আঘাত আসলেও যেন দেশের অর্থনীতি ভেঙে না পড়ে। এটা হবে সরকারের জন্য দ্বিতীয় বড় চ্যালেঞ্জ। তৃতীয় হচ্ছে, আমাদের দেশে খুব দ্রুত আন্দোলন ছড়িয়ে পড়ে। যেমন আপনি দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীকে নিয়ে এখন পদত্যাগের দাবি উঠছে। এটা একটা হাস্যকর একটা বিষয়। একটা দেশে বৃষ্টি বন্যার মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারাটাই শিক্ষা মন্ত্রণালয়ের সফলতা। পরীক্ষাকে স্থগিত করা কোনো কাজের কাজ নয়। হ্যাঁ, তবে 2-1 দিন স্থগিত হলে আমিও ভালো মনে করতাম, কিন্তু পরীক্ষা যদি সুষ্ঠুভাবে নেওয়া যায় এবং যারা ক্ষতিগ্রস্ত ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষতি যদি পূরণ করা যায়, এটা কোনো ব্যর্থতা নয়। দ্বিতীয়, তার একটি মন্তব্য, ছাত্রদেরকে তিনি পোল্ট্রি মুরগির সাথে তুলনা করেছেন, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তার জন্য তো আন্দোলন হতে পারে না, বা তাকে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হবে, এরকম হাস্যকর কাজ কেন হচ্ছে? তার মানে কোমলমতি ছাত্র যারা ন্যাশনাল পলিটিক্স বুঝে না, ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না, গ্লোবাল পলিটিক্স বুঝে না, তারা তো কিছু আবেগে কাজ করতেছে। এই যে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো, এই স্ফুলিঙ্গ যদি অগ্নিকাণ্ডে রূপ নেয়, তাহলে তো সরকারের জন্য টিকে থাকাই মুশকিল হবে। এই যে এটা কেন হলো, এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। অতএব দেশের ভিতরের রাজনৈতিক পরিবেশকে শান্ত রাখা, গোয়েন্দা তৎপরতাকে বাড়ানো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে বিশ্বমানের গোয়েন্দা সংস্থার পর্যায়ে নেওয়া, এটা সরকারের জন্য আরেকটা চ্যালেঞ্জ। যদি এটা করতে সরকার ব্যর্থ হয়, তাহলে তাকে বারবার আন্দোলনের মুখোমুখি হতে হবে এবং তাদের সফলতার চেয়ে তাদের ঝুড়িতে ব্যর্থতার পয়েন্ট জমা হবে বেশি।